আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা ট্রিলজি নিয়ে কথা বলব। ট্রিলজিটার ১ম বই নিয়ে আমি রিভিউ আগে দিয়েছিলাম। কিন্তু পুরো ট্রিলজি শেষ করে আমার মনে হলো যে বাকি ২ টা বইয়ের রিভিউ আলাদা, আলাদা করে দেওয়ার বদলে যদি আমি ৩ টা বই বা পুরো ট্রিলজিটার সম্মিলিত একটা রিভিউ দেই, সেটা পাঠকের কাছে ভালো মনে হতে পারে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি নিজের মতো করে বলার। যারা আপনারা এই রিভিউটা দেখবেন, যদি দেখতে চান পুরোটা দেখতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন, আপনাদের মর্জি। তবে আমি এই পুরো ট্রিলজিটা নিয়ে আমার নিজের মত ব্যক্ত করব এবং পুরো ট্রিলজির কাহিনীটা একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। কোনো স্পয়লার আমি দিব না, এটা মনে রাখবেন। ট্রিলজির বইগুলো আমি আগে দেখাই। প্রথম বইটা হচ্ছে সূর্যতমসী, দ্বিতীয় বইটা নিবার সপ্তক দেখতে পাচ্ছি, এবং শেষ বইটা হচ্ছে অগ্নি নিরয়। এই ট্রিলজির সবচেয়ে মোটা বই সম্ভবত এটাই। যাই হোক, এখানে ২ টা টাইম লাইন একসাথে সমান্তরালে চলেছে। শুধু যে টাইম লাইনটা চলেছে সেটাই না, প্রায় ১০০ থেকে ১২০ বছর আগেকার যে গল্প, সেটারই পুনরাবৃত্তি হয়েছিল এই যে ট্রিলজিতে। একটা প্রায় ১৮৯০ থেকে ১৯০০ সালের মধ্যকার ঘটনা এবং পরের ঘটনাগুলো ২০১৮ সালে। প্রথমে দেবাশিস গুহ নামে এক ব্যক্তি খুন হয়। খুনের দায় এসে পড়ে তারই এক শিশু তুর্বশু রায়ের উপরে। এবার আমি চলে যাচ্ছি ১০০ বছরের আগের সময়ে। ঠিক সেই সময় একটা ভয়ঙ্কর খুনের তদন্ত করতে হয় আমাদের সবার পরিচিত প্রিয়নাথ মুখোপাধ্যায়কে। তার সাথে ছিল তার নিচরণ, তার বন্ধু এবং সাইগারসন নামে একজন ইংরেজ ডিটেকটিভ বা তাদের এক বন্ধু, গণপতি নামে তার নিচরণ প্রিয়নাথের এক বন্ধু। এই ৩-৪ জন মিলে সেই খুনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। ঠিক যখন তারা এই খুনের সঙ্গে জড়িয়ে যায়, খুনের রহস্য তারা যতটাই ভেদ করতে চায়, রহস্য তত বেশি জটিল হতে থাকে। আমি এবার বর্তমানে ফিরে আসি। যখন তুর্বশু রায় দেবাশিস গুহের হত্যার দায়ে ধরা পড়ে বা ধরা পড়তে যায়, তখন ধীরে ধীরে তার সাথে জড়িয়ে পড়ে পূর্ণা, অপর্ণা ও অমিতাভ মুখার্জি সহ আরও বেশ কিছু চরিত্র। এই চরিত্রগুলোর সাথে অতীতের চরিত্রগুলোর কি কোনো সম্পর্ক আছে? থাকলেও কি? এটা হলো, পুরো সিরিজটাকে ম্যাসন সিরিজ বলা হয়। ম্যাসন কি, বা এই সিরিজটার যে গূঢ় রহস্য কি, সেই বিষয়ে আমি যাব না, কারণ সেই বিষয়গুলো বলতে গেলে এত বেশি কথা বলা হয়ে যাবে, তখন পাঠক বইটা পড়ার আগ্রহ বা ধৈর্য হারিয়ে ফেলতে পারেন। যাই হোক, ম্যাসন সিরিজের এই বইটার যে মূল রহস্য সেটা হচ্ছে তখনকার যে খুনের সমাধান বা এখনকার যে খুনের সমাধান, তার পেছনে জড়িয়ে আছে ভূত। ভূত বলে আদৌ কি কিছু আছে, নাকি শুধু কল্পনা? সেই ১০০ বছর আগে গণপতির হাতে ছিল ভূতের বাক্স। সেই ভূতের বাক্স বর্তমান সময়ে কারো না কারোর কাছে এসে পড়েছে এবং সে সেই ভূতকে খোলা ছেড়ে দিয়েছে, যার ফলে বর্তমানে এসেও একের পর এক খুন হয়ে যাচ্ছে। দেবাশিস গুহের মতো করে খুন হয়ে গিয়েছিল তুর্বশু রায়ের যে ইনফর্মার বিশ্বজিৎ, সে। আবার এই বিশ্বজিৎ এর সাথে যুক্ত আছে রামানুজ নামে এক ব্যক্তি। এই গল্পে অনেক চরিত্রের মধ্যে এসেছে কিছু তৃতীয় লিঙ্গের মানুষের গল্প, এবং এই গল্পগুলো যে এটা আসলে গল্প না, এটা অনেক নির্মম বাস্তবতাকে লেখক তুলে ধরেছেন
ফিকশনের মাধ্যমে। লেখকের কথায় এখানে ফিকশন নন ফিকশন দুটোই আছে। কিছু কিছু ব্যাপার এত সুন্দরভাবে এখানে উঠে এসেছে যে আপনার নিজেরই সন্দেহ হবে ঠিক ফিকশন না নন ফিকশন। কিছু এত বেশি রূঢ় বাস্তবতা আছে হয়তো সবার পক্ষে সহ্য করা সম্ভবও নয়। এখানে মহারানী ভিক্টোরিয়ার কথা যেমন আছে, তেমন আছে সেই সময়ের অনেক বড় বড় লেখকের কথা। আছে মাইক্রোসফট হোমসের কথা, আছে শার্লক হোমসের কথা, আছে লর্ড ক্লাইভের কথা। এছাড়াও প্রিয়নাথ মুখোপাধ্যায় চরিত্রটা এত সুন্দরভাবে এখানে এসেছে যে আসলে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের এখানে যে ফিকশনাল চরিত্র না নন ফিকশনাল চরিত্র দ্বন্দ্বে পড়ে যেতে হয়। আসলে বইগুলো নিয়ে না অনেক কিছু বলতে ইচ্ছা করছে, আমি সব লিখে ঠিক করেও রেখেছিলাম, কিন্তু আসলে বলতে গিয়ে মনে হচ্ছে আমি যদি কিছু আর একটু বাড়তি বলি হয়তো স্পয়লার হয়ে যাবে। যাই হোক, যখন দেবাশিস গুহের খুনের তদন্ত করতে গিয়ে দুর্বশু রায়ের সামনে চলে আসে এমন অনেক কঠিন বাস্তব যার জন্য সে নিজেও প্রস্তুত ছিল না। একটা সময় সে আবিষ্কার করে তার বাবা সে যে বাড়িতে আশ্রয় নিয়ে আছে সেই আশ্রয়দাতা ব্যক্তি সহ তার সার্কেলের অনেক ব্যক্তি এই যে সমস্ত চক্রে জড়িত, এই মেসন চক্রে জড়িত। কিন্তু তারা কিভাবে জড়িত হলো? এই মেসন চক্রে প্রত্যেকটা জিনিস খুব মেপে মেপে হয়। ঠিক যেমন আপনি কার সাথে কথা বলবেন, আপনি কার সাথে চলবেন, কখন কিভাবে কোথায় যাবেন, কি খাবেন, সব কিছুই যেন তাদের নিয়ন্ত্রণে। কিন্তু কারা এই মেসন? তাদের লক্ষ্য কি? তারা কি এভাবে যে চক্রটা চালাচ্ছে তাদের এই গোপন উদ্দেশ্য কি? এই যে ভূতের বাক্স এটাই কি? তারই নিচে ছেঁড়া খাতা ছিল যে খাতা হারিয়ে গেছে। প্রিয়নাথ শেষ হার বলতে কি বোঝাচ্ছে? গণপতির ভূতের বাক্স, সেই ভূতের বাক্স কোথায়, কার কাছে ছিল? সেই ভূতের বাক্স খুলল কে? তাহলে কি সেই সময় থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে আছে? ভূত বলে আসলেও কি কিছু আছে? হিলির ভূত নামে এখানে একটা চরিত্র আছে। এই হিলির ভূত আবার কি? গণপতির ভূতের বাক্সের সাথে এই হিলির ভূতের সম্পর্কটা কি? ঠিক সেই সময়ে ব্রিটিশ সরকারের ওখান থেকে পালিয়ে আসা এদেশে আশ্রয় নিয়ে যে মানুষগুলো ছিল তাদের মধ্যে কি কেউ হিলির ভূত? হ্যাঁ অথবা না। বেডলাম হাসপাতালে চিকিৎসার আড়ালে আসলে কি চলছে? রামানুজ কি সত্যি বলতে চেয়েও বলতে পারেনি। কেন একের পর এক এই যে নৃশংস খুন হলো, কেন সমস্ত খুন কিংবা এই যে চক্রান্ত সব কিছুর সাথে সোনাগাছির একটা যোগসূত্র আছে। সূর্যের তামসীতে মঞ্চে দুজন জাদুকর খুন হয়েছিল, তাদের খুনের রহস্যকে, তাদেরকে কে খুন করলো, কিসের ভয় পাচ্ছে গণপতি? এরকম অনেক প্রশ্ন প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা ধাপে ধাপে আপনার কাছে আসবে। এখানে বেশ অনেকগুলো টাইম লাইন আছে। প্রত্যেকটা টাইম লাইনের যে ভাষা, সে ভাষাটা লেখক দক্ষতার সঙ্গে মেনটেন করেছেন। আমি আসলে জিনিসটা কীভাবে বোঝাবো? যেমন যখন সে প্রিয়নাথের হয়ে লিখছে সেই তখনকার ভাষার ধাঁচ, সাধু ভাষা ধরে রেখেছে। আবার যখন সে দুর্বশু রায়ের হয়ে লিখছে এই বর্তমান সময়ের ভাষা। দুর্বশু রায়ের চরিত্রটা বেশ দুর্দান্ত। সে একা যেমন শ্মশানে কবরস্থানে যেতে ভয় পাচ্ছে না, তেমনি সে অমিতাভ মুখার্জির যে ছল চাতুরি সব কিছুই ধরে ফেলেছে। সে রহস্য উদ্ঘাটনের জন্য অনেক বড় বড় মানুষের কাছে যায়,
যাদের কাছ থেকে সে কিছু না কিছু তথ্য উদ্ধার করতে পারে। তখনও কিন্তু সে পিছপা হয়নি, যদিও বারবার সে অমিতাভ মুখার্জির পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে, কিংবা নিজের কাজের জন্য নিজেই সন্দেহের তালিকায় পড়ে যাচ্ছিল। এখানে এদের পুরো চরিত্রে মাস্টার মাইন্ড একজন ছিল, তার নাম মাস্টার। সে কে? তাকে কেন মানতে হবে? তাকে যেমন সবাই মেনে চলছে, আদৌ কি মেনে চলবে সারা জীবন? এই ভূতের রহস্যের শেষ কোথায়? এখানে অনেকগুলো গল্প আছে। খুব মজার ব্যাপার হলো, লেখকের নিজের ভাষ্যমতে তার হোমসনামার সাথে নাকি এর একটা মিল আছে। হোমসনামা বইটা আমার এখনো পড়া হয়নি, এই জন্য বলতে পারছি না যে কী মিল আছে, কোথায় মিল আছে। এখানে যেমন শার্লক হোমস মাইক্রোসফট হোমসের দেখা পাবেন, তেমন দেখা পাবেন প্রফেসর মরিয়ার্টির। অনেক বিখ্যাত চরিত্র এখানে আছে। স্পয়লার হয়ে যাবে বলে বলছি না। অনেক চমৎকার, খুব দুর্দান্ত একটা গল্প। সেই গল্পের অনুবাদ প্রায় আমরা সবাই পড়েছি, এবং সেই গল্পটা আমরা প্রত্যেকেই জানি, ছোটোবেলা থেকে সেই গল্পটা পড়ে এসেছি। সেই গল্পটার পেছনের একটা গল্প এখানে আছে, এবং মজার বিষয় হলো সেটা কিন্তু সত্যি। তার মানে কি এই ভূতের রহস্যও সত্যি? খুব আমার মনে হচ্ছে বলে ফেলি, পেট ফেটে আসছে বলার জন্য, কিন্তু বলে আসলে পুরো সিরিজটার আনন্দটাই শেষ হয়ে যাবে। ওই যে গল্প, খুব দুর্দান্ত যে গল্পটার কথা বললাম, বাংলা সাহিত্যে তার অনুবাদ রয়েছে, এবং ইংরেজি সাহিত্যে এই গল্পটাকে বেশ ভয়ানক বলেই ধরা হয়। কিন্তু এটার যে বাস্তবে অস্তিত্ব আছে সেটা একটু রহস্যময় হতেও পারে। এই গল্পে লক্ষণ নামে একটা চরিত্র আছে, খুবই দুর্ধর্ষ একটা চরিত্র। এই চরিত্রটাকে না বুঝতে একটু অন্যরকম লাগে। কখনো মনে হয় এ ভালো, আবার কখনো মনে হয় এ খারাপ। এই চরিত্রটাকে হয়তো সবাই বুঝতে পারলেও পারতে পারেন, আবার নাও পারতে পারেন। আর এখানে শেষের দিকে না, প্রথম বইটাতে তার চরিত্র নাই, কিন্তু দ্বিতীয় তৃতীয় বইতে তাকে পাবেন। শৈলচরণ নামে একজন চরিত্র। এই চরিত্র যে ছিল, সে মোটামুটি প্রথমে সে ছিল হচ্ছে একজন অভিনয় শিল্পী, থিয়েটারে করত। একটা পর্যায়ে গিয়ে সে নাটক লেখা শুরু করে, এবং সে তার জীবনে শেষ যে নাটকটা লেখে সেটা ছিল একটা প্রহসন। প্রহসনের আড়ালে খুব সুন্দর মতো সে একটা মেসেজ দিয়েছিল। সেই মেসেজ উদ্ধার করতে পেরেছিল কি প্রিয়নাথ আর তার বন্ধুরা? এখানে জাবুলান নামে একটা গোষ্ঠীর কথা বলা আছে। কারা এই জাবুলান? শৈলচরণের প্রহসনের জন্য শৈলচরণকেও খুন হতে হয়, ঠিক সেইভাবে যেভাবে দেবাশিস গুহ খুন হয়েছিল। কিন্তু কেবলই নাটক লেখাটাই কি ছিল তার অপরাধ, না অন্য কিছু? শৈলচরণের খুনের পর তার লেখা নাটকের কপিগুলো কোথায় হারিয়ে গেল? কে নিল? কেন নিল? কি লেখা আছে সেখানে? অমিতাভ কেন বারবার দুর্বশু রায়ের পিছু করছে? দেবাশিস গুহ কেন অমিতাভ, তুর্বসু এদেরকে বেছে নিয়েছিল তার দুরূপের তাস হিসেবে? এরকম অনেক প্রশ্ন আসবে, যার অনেক উত্তর। সব কিছুর জন্য বই যে ট্রিলজিটা পড়তে হবে। এখানে অনেক নৃশংস এবং ভয়ঙ্কর কিছু প্রাপ্তবয়স্কদের জন্য অনেক কিছু বর্ণনা আছে, যেটা অবশ্যই কোনো কিশোর বা যারা এসব মেনে নিতে পারবে না তাদের পড়া উচিত না। দুর্বল চিত্তের মানুষ যে, তাদের পড়া উচিত না, কারণ এখানে খুনের যে বর্ণনা দেয়া আছে সেটা হয়তো অনেকে সহ্য করতে পারবে না। পুরো ট্রিলজিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। শেষটা একটু আনএক্সপেক্টেড ছিল,
তবে আবার এটা আনএক্সপেক্টেডও না। অনেক ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটে। ঘটনা সেটা তো সেটা বলা যাচ্ছে না। তবে আমি চাইবো যে যদি লেখক এরপরে এই সিরিজে কোনো সিকুয়াল প্রিকুয়াল কোনো কিছু নিয়ে আসে, এই শেষের জায়গাটা যাতে একটু ঘুরিয়েও দিতে চাইলে দিতে পারে বা নাও পারে। কারণ এখানে যে চরিত্রের কথা বলা হয়েছে বা সেটা কিন্তু এক প্রকার ওপেন এন্ড বলা যায়, আবার ক্লোজ এন্ডও বলা যায়। এখন আমি যদি মনে করি যে এটা এ না এটা ও, বা এটা ও না এটা এ, সেটা আমার ব্যাপার। লেখক যদি মোটামুটি স্পষ্ট করেই বলে দিয়েছেন, তারপরেও নিজের মতো কিন্তু নিজে ভেবে নিলেও চলবে, খারাপ লাগবে না। যাই হোক, বইটা বা এই সিরিজটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সিরিজের সবচেয়ে সুন্দর বই ছিল হচ্ছে নিবার সপ্তক। নিবার সপ্তকে প্রত্যেকটা কাহিনী অত্যন্ত দ্রুত গতিতে এগিয়েছে এবং অগ্নি নিরয়ে গল্পগুলো ঘটনাক্রম বেশ গাঢ় হয়ে উঠেছে। এখানে কিছু কিছু জায়গাতে তথ্য অনেক বেশি একসাথে চলে এসেছে। হয়তো এই তথ্যগুলোকে একটু আলাদা আলাদা করে লেখা যেত, মানে একটু সময় দিয়ে স্পেস দিয়ে প্রত্যেকটা বইতে যদি কিছু কম বেশি করে সময়টাকে আরেকটু গুছিয়ে লেখা যেত, হয়তো আরও একটু কিছু ক্লিয়ার হতো। কারণ নিবার সপ্তকে আমার যেটা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এইটা পড়ছি, আচ্ছা এর আগে কী হয়েছিল দেখা যায়, আমাকে একটু পৃষ্ঠা উল্টাতে হয়েছে। অগ্নি নিরয়তেও তাই। তো এক্ষেত্রে যেটা আমার যেটা মনে হচ্ছে যে হয়তো লেখক চাইলে প্রত্যেকটা ক্ষেত্রে কিছুটা আরেকটু কিছু সময় দিয়ে কিছু জিনিস ব্যাখ্যা করতে পারতেন। যেমন শৈলচরণ আসছে একটা গল্পে, কিন্তু তার অতীত ইতিহাসের জন্য আমাকে বেশ পরে তার ইতিহাসটা লেখা, তো তার প্রথম দিকে কিছু জিনিসটা পড়তে পড়তে একটু অস্পষ্ট হয়ে গেছে, তো আমাকে আবার একটু ব্যাক এসে দেখতে হয়েছে। আমি একটু উদাহরণ তো দিলাম, কিন্তু এটা আসলে যার যার ব্যাপার। অবশ্যই বইটা পড়বেন যাদের একটু থ্রিলার সাসপেন্স ভালো লাগে, দম আটকে রাখার মতো সাসপেন্স। কারণ এখানে কখন ফিকশন কখন নন ফিকশন হচ্ছে এটা মাথায় রাখা বেশ কঠিন ছিল। এবং এখানে এত বেশি নন ফিকশন তথ্য আছে, মাঝে মধ্যে আমার মনে হচ্ছিল আমি কি গল্প পড়ছি, না কোনো প্রবন্ধ, না কোনো কি বলবো মিথ পড়ছি। একটু মানে অবাক করার মতো ছিল জিনিসটা। তবে আমার কাছে বেশ ভালো লেগেছে। আর বাংলাদেশি সংস্করণ তো যেহেতু পড়েছি আমি, তো এখানে শব্দের ক্ষেত্রে বেশ কিছু ত্রুটি পেয়েছি। এটা হচ্ছে যেমন এ জি, এটার ক্ষেত্রে স্বরে অ এ লেখা, এরকম টুকটাক। তারপরে ঝিক ঝিক এর জায়গায় ঝিক টু, এরকম টুকটাক বানান ভুল আমার চোখে পড়েছে। এছাড়া আর কোনো সমস্যা নাই। আশা করব যে আমাদের প্রকাশনী পরের যে যখন এডিশন করবেন তখন যেন এটাকে ঠিক করেন। আসলে আমি অনেক কথা বলে ফেললাম, আমি জানি না আমি কী বললাম। আমি স্পয়লার বাদ রেখে বইগুলো সম্পর্কে বলতে চেয়েছি। জানি না আমি কতটুকু বলতে পেরেছি, জানি না শেষ পর্যন্ত কেউ এটা শুনবে কিনা আমার মতো পাগলের বকবক। তারপরেও বললাম। ধন্যবাদ।